আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি কি কান্না থামাবে না? আমি এখান থেকে চলে যাব। সুবা কিছু না বলে সাদাতকে জড়িয়ে ধরল। তার মনে ভয় বাসা বেঁধেছে, হারানোর ভয়, হারিয়ে যাওয়ার ভয়। প্রতিনিয়ত তাকে ভয়েরা কুড়ে কুড়ে খাচ্ছে। না পারছে সে কাউকে বলতে, আর না পারছে সহ্য করতে। জানো সাদাত, আমি কখনো কোনো পলিটিশিয়ানদের পছন্দ করতাম না। রাজনীতিতে আমার চরম ভয়। সেই আমি তোমাকে ভালোবেসে ফেললাম, না চাইতেও এক পলিটিশিয়ানের জীবনে জড়িয়ে গেলাম। প্রতিনিয়ত আমি ভয়ে থাকি, এই বুঝি তুমি আর ফিরবে না, এই বুঝি আমি মরে যাব। কথাটা বলে সুবা আবার চোখের পানি ছেড়ে দিল। সাদাত নিজে অনেক গম্ভীর হয়ে গেছে। সত্যি কি সাদাত ভুল করেছে সুবাকে নিজের জীবনে জড়িয়ে? কিন্তু ভালোবাসা কি এত বাদ বিচার মানে? সাদাত সুবাকে জড়িয়ে রইল। মনে মনে সাদাত নিজেকেই দোষী মনে করে। সত্যি তো, আর সুবা তার জীবনে বলেই তো প্রথমে আসিফ নামে জানোয়ার আর তারপরে কবির, এরা কোনোভাবে একে অপরের সাথে জড়িত নয় তো? সাদাত ছক কষতে লাগলো। ড্রাইভার রহমান শেষে বলা শব্দ ছিল আস, মানে কি? আসিফ। আসিফের কথা মাথাতে আসতেই সাদাত হিংস্র হয়ে উঠল। সুবাকে সামলে সে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। শিশির আরেকবার রিপোর্টগুলো চোখ বোলালো, তারপর বেশ গম্ভীরভাবে সাদাতকে জানালো, তোকে আমি প্রথমেই বলেছিলাম এর মৃত্যু বিষক্রিয়ার মাধ্যমে হয়েছে। লাশকে অনেক আগে থেকে স্লো পয়জন দেওয়া হচ্ছিল। তোর দেওয়া ড্রাগসের জন্য এর মৃত্যু হয়নি, তাই তুই নিজেকে দোষারোপ করা ছাড়। সাদাত একটা স্বস্তির শ্বাস ফেলল। সাদাত শিশিরের সাথে কথা বলে বাইরে আসতে সে সুবাকে ফোন দিল। হ্যাঁ সুভা, তুমি একটু কষ্ট করে গাড়িতে উঠে হাসপাতালে চলে আসো। আমি গাড়ি পাঠিয়েছি তোমাকে আনার জন্য। এর কি দরকার? চুপচাপ চলে এসো তো, অনেকদিন তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাই না, আজ তোমায় নিয়ে ঘুরবো। সুবা মুস্কি এসে আচ্ছা বলে ফোন রাখলো। আজ সে সাদাতের জন্য সাজতে চায়, তাই চট করে হালকা সেজে নিল। সুবা হিজাব পরে। আজ ম্যাজেন্ডা কালারে হিজাব পরায় সবার আগে তার নাকের হিরের ফুলটা চিকচিক করছে। আয়নায় নিজেকে দেখে তার নিজেরই ভালো লাগলো। সাদাতের পাঠানো গাড়ি করে সে রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। সাদাত শিশির কেবিনে বসে আড্ডা দিচ্ছে। সুবা হাসপাতালে পৌঁছাতেই খোঁজ নিয়ে চলে গেল ডক্টর শিশিরের কেবিনে। দোতলার ডান পাশে সিঁড়িতে উঠেই সবার প্রথমেই শিশিরের কেবিন। সুবা কেবিনের দরজায় লাগানো নেমপ্লেটটায় চোখ বোলালো। ডক্টর শিশির রায়হান, MBBS DMC, ডিপ্লোমা ইন মেডিসিন সার্জারি, BMDC রেজিস্ট্রি, ফরেন্সিক ডিপার্টমেন্ট। সুবা দরজায় দুবার নক করলো। তারপর আস্তে দরজা খুলে উকি দিতেই দুই জোড়া চোখ তার দিকে স্থির হয়ে রইল। সাদাত প্রতিবারই সুবাকে দেখে এমন হ্যাং মেরে বসে থাকে তা সুবা বেশ ভালো করেই জানে। এ সাদাতের নতুন নয়, বেশ পুরনো অভ্যাস। সাদাত উঠে সুবার কাছে যেতেই শিশির তার অবাধ্য চোখ জোড়া নামিয়ে নিল। তার 30 বছর জীবনে এই প্রথম সে তার অনুভূতির অস্তিত্ব টের পেল, কিন্তু তাও কিনা এক নিষিদ্ধ অনুভূতি। নিজেরই বন্ধুর বউ, ছিছি। নিজেকে নিজের কাছে চরম বিহায় উপেক্ষণ করে সে উঠে দাঁড়ালো। হালকা হেসে সে সুবাকে স্বাগত জানালো। না চাইতেও শিশিরের নির্লজ্জ চোখ জোড়া সুবার নাক ফুলে স্থির। নাক ফুলটার জন্য যেন সুবাকে একদম স্নিগ্ধ লাগছে। সে পকেটে হাত পুরে অন্যদিকে তাকিয়ে হালকা হাসলো। না, এই অনুভূতিকে এখনই চাপা দিতে হবে। সুবা হালকা হেসে শিশিরকে ধন্যবাদ দিয়ে সাদাতের কাছে এসে দাঁড়ালো। শিশির, এই যে তোর ভাবি, দেখার জন্য তো মাথা খারাপ করে দিচ্ছিলি, আজ সুযোগ হলো তাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সুভা তানজিম। শিশির সুবার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আমি কিন্তু তোমাকে ভাবি বলতে পারবো না, এইটুকুনো পিচ্ছি। এমনিতেও তোমার বড়, আমার চেয়ে ছোট। কথাটা বলে শিশির হাসতে শুরু করলো। সাদাত সুবা দুজনেই বুঝতে পারলো শিশিরের মশকরা, কিন্তু আসলেই কি এটা মশকরাই ছিল? সুবাকে ডাক্তার দেখিয়ে সাদাত তাকে নিয়ে ঘুরতে বের হলো। সুবার বায়নায় সাদাত তাকে নিয়ে কলেজ লেক পার্কে নিয়ে গেল। সুবার খুব ইচ্ছে ছিল সে সাদাতের হাত ধরে এক গোধূলি প্রহরে খালি পায়ে হাঁটবে, কিন্তু সাদাতের বদলেতে খালি পায়ে হাঁটা হলো না। তবে সাদাত তার হাত ধরে রেখেছে, তাতে যেন সুবা স্বর্গসুখে ভাসছে। বিকেলবেলা হওয়ায় আশেপাশে বেশ ভিড়। সুবা এতটা অনুমান করেনি। স্বাভাবিকভাবে পাশে সুদর্শন ছেলে থাকলে মেয়েরা তাকে চোখ দিয়ে গিলে খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মন কি আর তা মানে? সুবা তার ঠোঁটে হাসির রেখা টেনেই বলল, একটা কাজ করা উচিত। সাদাত হালকা ভুরু কুঁচকে বলল, কি? তোমার পেছনে ইয়া বড় করে ইনি বিবাহিত লিখে দেওয়া উচিত, তাতে যদি মেয়েদের নজর একটু কম পড়ে। সুবার কথা শুনে সাদাত হো হো করে হেসে দিল। সুবা আবারও বলল, হেসো না তো, ডাইরেক্ট বুকে এসে লাগে। আমার বর, তাতেই আমি গিলে খাচ্ছি।
অন্য মেয়েদের কথা আর কি বলবো? সাদাত ভ্রুকুটি করে বলল। আমায় গিলে খাচ্ছ? চোখ দিয়ে। সাদাত আবার হাসলো। হাঁটতে হাঁটতে হঠাৎ সুবা থেমে গেল। সাদাতের হাতে টান পড়ায় সে পিছু ফিরে সুবার দিকে তাকালো। সাদাত ভয় পেয়ে গেল, কেননা সুবার চোখের কোণ ভিজে গেছে তার চোখের পানিতে। সাদাত এগিয়ে এসে সুবাকে ধরে জিজ্ঞাসা করে, কি হয়েছে সুভা? তুমি কাঁদছো কেন? হ্যাঁ। সুবা সাদাতকে আলতোভাবে জড়িয়ে ধরল। সাদাত, আমার ভয় হচ্ছে। তুমি আমার থেকে হারিয়ে যাবে না তো? আমাকে ফেলে প্লিজ যেও না, আমি মরে যাব সত্যি। সাদাত সুবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সাদাত সুবার মাথায় আলতো করে চুমু দিয়ে তাকে নিয়ে পাশের বেঞ্চিতে বসে পড়ল। এত ভালোবাসো আমায়? তোমার সন্দেহ আছে? মোটেই না। আর আমি আমার এই পাগলিকে ছেড়ে কই যাব? আমি নিজেই এই পাগলিকে ছাড়া বাঁচবো না। সুভা। সুবা সাদাতকে দিকে তাকাতেই সাদাত বলে, সুভা, তোমাকে তো শক্ত হতে হবে। তুমি এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? আমার জন্য না হোক, আমাদের বাচ্চার জন্য হলেও তো তোমাকে আমাদের বাচ্চার শক্তি হতে হবে। ইউ হ্যাভ টু বি স্ট্রং। সাদাত সুবার পেটে হাত রাখতে সে অবাক হয়ে বলে, তুমি কি করে জানলে? সাদাত হাসলো। সুবা লজ্জা পেয়ে সাদাতের সাথে মিশে গেল। সাদাত সুবা সন্ধ্যার দিকে সাদিয়ার বাসায় গেল। সাদাত সুবাকে দেখে সাদিয়ার একটা মলিন হাসি দিল। সুবা সাদিয়াকে হালকাভাবে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না ভাবি, ভাইয়া চলে আসবে। তাও তখন বউ বাচ্চার জন্য বলে যায়, নয়তো আমাদের তো আগে বলেও যেত না। তার কারণটা অবশ্য আমি কান্নাকাটি করে সবাইকে অস্থির করে তুলতাম। এখন অভ্যেস হয়ে গেছে। ভাইয়া ফোন করে তো প্রতিদিন। সাদিয়া হালকা হাসলো। তোরা বস, আমি হালকা নাস্তা নিয়ে আসি, খেতে খেতে গল্প করব। মোটেই না, তোমাকে এই অবস্থায় কিছু করতে হবে না। আমি এই বাড়ির মেয়ে না, আমি নিজেই নিয়ে খেতে পারবো। কথাটা বলেই সুবা রান্নাঘরে নাস্তা আনতে চলে গেল। এদিকে সাদিয়াকে আলতো করে ধরে সাদাত খাটে বসিয়ে নিজে মেঝেতে বসে সাদিয়ার কোলে মাথা রাখলো। সাদিয়াও হালকা হেসে তার ভাইয়ের মাথায় হাত বোলাতে শুরু করলো। কি হয়েছে আমার ভাইটার? মনটা ভালো? সাদিয়া আবার হাসলো। তারও ভালো লাগছে সাদাতকে খুশি দেখে। দি, সুভা প্রেগনেন্ট। সাদিয়া চমকে সাদাতের দিকে তাকালো। কনফার্ম? তুমি সত্যিই বলেছিলে। সুভা অনেক খুশি এই বেবিকে নিয়ে, একদম প্রাইমারি স্টেজ। আমি তোকে বলেছিলাম না স্যার? তাদের কথার মাঝে আগমন ঘটে সুবার। সাদিয়ার প্রায় 5 মাস প্রেগনেন্সির, তবুও কেমন যেন নেতিয়ে পড়েছে মেয়েটা। আর এখন রুবায়াতের অনুপস্থিতিতে আরো বেশি। রুবায়াত প্রতিদিনই তাকে ফোন দিয়ে খোঁজ খবর রাখে। ভিডিও কল দিলে সাদিয়া কেঁদে কেটে ভাসিয়ে ফেলে। ভুল টাইমে এন্ট্রি নিলাম না তো? সাদিয়া হাত দেখিয়ে বলল, মার খাবি, আয় আমার কাছে। সুবা হালকা হেসে সাদিয়ার কাছে গেল। নিচে বসতে নিলেই সাদিয়া সাদাত দুজনেই একসাথে বলে উঠল, নিচে না। সুবা হকচকিয়ে গেল। অবাক চোখে তাকাতে সাদিয়া তাকে টেনে নিজের পাশে বসালো। কিন্তু সুবার অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে সাদাত নিচে উঠে সাদিয়ার অন্য পাশে বসলো। সাদিয়া সুবার পেটে হালতো করে হাত রেখে বলল, ইস, এই বাবুটার পেটে নাকি আরেকটা বাবু আছে, ভাবতেই গা শিউরে ওঠে। সুবা লজ্জায় মাথা নত করলো। সাদাত বলেও দিয়েছে সাদিয়াকে, ইস দেখো, আবার লজ্জাও পায়। ধ্যাত। সুবা সাদিয়াকে জড়িয়ে ধরলো। আর এদিকে সাদিয়া সাদাত দুজনেই হেসে দিল। অস্থিরভাবে নিজের রুমে পায়চারি করছে শিশির। যখন থেকে সে সুবাকে দেখেছে তখন থেকে এই অস্থিরতা। একই বিপদ। না, এইভাবে তো আর থাকা যায় না। সে যদি সুবার প্রতি এতটা দুর্বল হয়ে পড়ে, তবে যে তিথিকে ধোঁকা দেওয়া হবে। মেয়েটা তার জন্য এতটা বছর ধরে অপেক্ষা করছে। সেই ডাক্তারি জীবন থেকে শিশিরকে সে ভালোবাসে, শিশির জানে। তবু এতদিন তিথিকে সে কেন কোনো উত্তর দেয়নি। আর তিথিও যথেষ্ট বুদ্ধিমতী, সেও কখনো শিশিরকে জোর করেনি, কিন্তু অপেক্ষা করছে। শিশির নিজের ফোনটা নিয়ে তিথিকে কল করলো। এদিকে তাজরিন তিথি শিশু বিশেষজ্ঞ ডক্টর। সে শিশিরের জুনিয়র ছিল। পড়াশোনা চলাকালীনই শিশিরকে সে ভালোবাসে। সে শিশিরের উত্তর জানে না তার ভালোবাসার শেষ পরিণতি কি। তবুও সে অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষের। নিজের কেবিনে বসে সারাদিনের ক্লান্তির পর সে একটু সময় পেয়েছে। আর তখনই শিশিরের স্মৃতি মন জেগে উঠেছে। আর অপ্রত্যাশিতভাবে তার ফোনের স্ক্রিনে নামটা উঠেছে শিশিরের। সে অবাক হলো। ঘড়িতে সময় বলছে রাত 12টা চুই। এই সময় শিশিরের ফোন। তার মনে পড়ে না শিশির শেষ কবে তাকে ফোন করেছে, কিন্তু সে নিয়ে বিনিয়ে শিশিরের খোঁজ প্রতিদিনই রাখত। হঠাৎ তিনি খেয়াল করলো অনুভূতির তাড়নায় তার হাত কাঁপছে। অজানা এক উত্তেজনা অনুভব করছে সে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তিথি বলছি। তিথি, আমি শিশির, তোমার মিস।
আমার মিস্টার সিনিয়র। শিশির চোখ বন্ধ করে হালকা হাসলো। না, সে পেয়েছে। তার অনুভূতিগুলোর আসল মালিককে সে পেয়েছে। আমায় বিয়ে করবে তিথি? রাগে গমগম করছে এক মানুষ, তার একটাই কারণ রাগের। সাদাত রহমান সাদ, এই নামটা পৃথিবীতে আসার সাথে সাথে আমার জীবনটা বিষিয়ে দিয়েছে। এত সহজে তো আমি ওকে ছাড়বো না। ইলেকশনের জন্য ওকে মারতেও পারছি না, তাই বারবার আমাদের টোপ হিসেবে সুভাষ সাদিয়া চলে আসে। এবারও তার ব্যতিক্রম হবে না। কতবার বাঁচাবে বোনার বউকে? বলেই বিশ্রীভাবে হাসি দিল সে। অনুভূতি এমন এক জিনিস যা সবাই নিয়ন্ত্রণ করতে পারে না। যখন এই অনুভূতি কোনো নিষিদ্ধ ক্ষেত্রে চলে আসে, ঠিক তখনই জন্ম নেয় ক্ষোভের, লালসার। বিষয়টা শিশির জানে, তাই ক্ষণিকের ভালো লাগার অনুভূতির উপর 4টা জীবন কোনোভাবেই নির্ভর করতে পারে না। সুভার প্রতি অনুভূতিকে সে ধামাচাপা দিয়ে আপন করে নিল তিথিকে। সে জানে তিথির প্রতি তার অনুভূতি না থাকলেও তিথি তাকে প্রচণ্ড ভালোবাসে, আর সে ভালোবাসার প্রেক্ষিতে করেই সে বলতে পারে তার জীবনে আসার হলে তিথিই আসবে, হোক না তার প্রেমটা বিয়ের পরে। তবে সে চায় তিথির প্রতি তার অনুভূতিগুলো যেন থাকে একদম শীর্ষে, যাতে করে সে চাইলেও আর এই অনুভূতি থেকে নিস্তার না পায়। তিথি তার প্রস্তাবে কিছুক্ষণ থম মেরে বসেছিল, তারপর ধীরে সুস্থে একটা কথাই বলল, বাড়িতে প্রস্তাব পাঠাও। ব্যাস শিশিরের কোনো কথা না শুনেই সে ফোনটা কেটে দিল। তিথির এমন আকস্মিক আচরণে শিশির হতভম্ব হয়ে রইল কিছুক্ষণ, পরে হঠাৎই হেসে দিল সে। ওদিকে তিথির চোখ বন্ধ করে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিল। একই বলে দিল সে শিশিরকে। শিশিরের মুখে বিয়ের কথা শুনে হঠাৎই হতবিহ্বল হয়ে পড়েছিল সে। ঠিক কি ভাবছে শিশির তাকে? ভাবতেই লজ্জায় শেষ হয়ে যাচ্ছে তিথি। এস কি লজ্জা! তিথি আবার ফোন দিল শিশিরকে। হ্যালো। আসলে মানে আমি তো তখন ভুলে ভালে কথা বলে ফেলেছি, সরি। ভুলভাল কথা বলছো? তবে কি তোমার বাসায় প্রস্তাব পাঠাবো না? না না, আমি তা বলিনি। তার মানে বাসায় প্রস্তাব পাঠাবো? আমি ওভাবেও বলিনি। শিশিরের কথার জ্বালায় ফেসে গেল তিথি। কি বলতে কি বলছে তার নিজেরই কোনো হুঁশ নেই। শিশির বুঝতে পেরে বলল, এবার না করলেও শুনবো না। আজ বুধবার, আগামী শুক্রবার রেডি থেকো, হয়তো একেবারেই আমার করে নিয়ে আসবো। তিথি শিশিরের কথার পেটে কিছু বলার মতো পেল না। সে তো এখনো হাঁ করে আছে। এ কি সেই শিশির যে তিথির অনুভূতি বুঝেও না বোঝার ভান করে থাকতো? সাদিয়ার বাসা থেকে আসার সময় রাস্তায় এক গ্যাঞ্জামে ফেসে গেল সাদাত আর সুবা। একা থাকলে হয়তো সাদাত ভয় পেত না, কিন্তু এখন সাথে সুবা আছে। তা না চাইতেও তার মনে ভয় ঢুকেছে। গাড়ি থেকে বের হতে চাইলে সুবা তার হাত ধরে বলে, যেও না, আমার ভয় করছে। কিচ্ছু হবে না সুভা, আমি আছি তো। বের হয়ে দেখি কি সমস্যা। প্লিজ সাদাত, তুমি যেও না, সত্যি ভয় পাচ্ছি। সাদাত সুবার হাত রেখে তাকে আশ্বাস দিল। তারপর গাড়ি থেকে বের হতেই তাকে 4-5 জন মিলে ঘিরে ধরল। সাদাত কৌশলে তার ফোন দিয়ে কাউকে মেসেজ করে তারপর গাড়ি থেকে বের হয়। সে সেই লোকদের উদ্দেশ্য করে বলে, কি সমস্যা? রাস্তা আটকে ঝামেলা করছেন কেন আপনারা? এই লোক সাদাতকে বলল, আপনার যে একটু আমাদের সাথে যেতে হচ্ছে বস। কেন? এর মধ্যে আরেকটা লোক বলে উঠল, এ তো কোনো ফেনোর উত্তর দিতে পারবো না। যাইতে বলছি যাইবেন, নইলে তুলে নিয়ে যাব। গায়ে হাত দেওয়ার চেষ্টাও করিয়েন না, ভালো হবে না। একজন গা জ্বালা হাসি দিয়ে ঠেস মেরে বলে, নিজে বাঁচি কিনা তার কোনো ঠিক নাই, সে আইছে ভালো হবে কিনা যাইতে। সাদাত বুদ্ধি করে সাইডে চাপলে লোকগুলো তাকে ঘেরাও করে সাইডে চেপে যায়। সে কথার ফাঁকে ইশারা দিতেই ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়। এদিকে গাড়ির মধ্যে সুবা চেঁচামেচি শুরু করে দেয়, এ কি করছেন? গাড়ি থামান, সাদাত রয়ে গেছে। সাদাত! সুবা কান্না করছে। এদিকে ড্রাইভার তাকে সান্ত্বনা দিয়ে বলছে, ম্যাডাম, আমি স্যারের কথাতেই গাড়ি চালাচ্ছি, স্যার ঠিক এসে যাবে, আপনি টেনশন করিয়েন না। আপনি গাড়ি থামান, সাদাতকে ফেলে কিছুতেই যাব না। সরি ম্যাডাম, স্যারের নির্দেশ আছে বাড়ি পৌঁছে তবেই গাড়ি থামবে। রাস্তায় যাই হোক না কেন গাড়ি থামাতে বারণ করেছেন উনি। সাদাত! সুবা কান্না করতে করতে গাড়িতে শুয়ে পড়ল। ভালোই ভালোই বলছি, কি চান আপনারা? আমার পথ আটকেছেন কেন? লোকটির চিৎকারে দলের অন্য সদস্যরা হৈ হৈ করে সেদিকে ছুটতেই সাদাত দিল ভোদর। হঠাৎ একটা বাইক আসাতেই সাদাত তার পিছে উঠে পড়ে। এদিকে লোকগুলো সাদাতের দিকে তাকাতেই দেখে সাদাত নেই। তাতেই হইচই আরো বেড়ে গেল। সাদাত যাওয়ার আগে একবার লোকগুলোর দিকে তাকিয়ে দেখে চলে গেল। বাইকের গাড়ি একসাথেই বাসায় পৌঁছালো। বাইক থেকে সাদাত নেমে গাড়িতে সুবা অজ্ঞান হয়ে আছে। সে আতঙ্কিত হয়ে সুবাকে কোলে তুলে ঘরে এলো। সুবাকে অজ্ঞান দেখে রুবাইয়া দৌড়ে এলো। কি হয়েছে সুভার? ভাইয়া কিছু বলছেন না কেন? চিন্তা করো না রুবাইয়া, টেনশনে অজ্ঞান হয়ে গেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে।
সাদাত সুবাকে রুমে শুয়ে দিয়ে ফ্যামিলি ডক্টরকে ফোন করে আসতে বলে। ডক্টর সুবাকে চেক করে কিছু ভিটামিন আর স্যালাইন দিয়ে যায়, আর তাকে একজন ভালো গাইনি ডক্টরের পরামর্শ নিতে বলে, যেহেতু সে প্রেগনেন্ট। সাদাত কথায় সম্মতি দিয়ে সুবার পাশে বসে। সে একটা বিষয় নিয়ে চিন্তিত, যা ভাবছে তাই যদি হয় তবে উক্ত ব্যক্তিকে খুব পস্তাতে হবে। সুবার জ্ঞান ফিরতেই সাদাতকে ডেকে উঠল। সাদাত পাশেই ছিল বিধায় সে তাড়াতাড়ি সুবাকে ধরে বলে, এই তো আমি, সুভা। সাদাত, তুমি কই চলে গিয়েছিলে? আমি তো তোমার সাথেই আসলাম, কিন্তু তুমি অজ্ঞান হয়ে গেলে। আমি বাইকে করে তোমার সাথে করেই এসেছি। কিন্তু ওই লোকগুলো। আরে কিছু না, অন্য পার্টির লোক ছিল, তুমি চিন্তা করো না। এমনি কথা বলে চলে আসলাম। এবার তুমি ওঠো, খেয়ে ওষুধ নিতে হবে তোমার। তুমি খেয়েছো? না, তোমার অপেক্ষায় ছিলাম, এখন একসঙ্গে খাবো, চলো। সাদাত সুবাকে খাইয়ে দিচ্ছে। বেচারি স্যালাইন দেওয়ার জন্য হাতটা বলতে গেলে অবশ হয়ে আছে। এদিকে সুবার শ্বশুর ছেলে আর ছেলের বউকে দেখে তৃপ্তির হাসি দিল। হঠাৎ মস্তিষ্কে পুরনো স্মৃতির ভিড় জমল। মিষ্টি মুহূর্ত মনে করে সে হালকা হাসল। সবাইকে উদ্দেশ্য করে বলল, কালকে আমার ছোট ভাই এসেছে, তোমাদের ছোটকু। সবার আগে উচ্ছ্বাসের সাথে আরফান বলে উঠল, ছুটকু আসছে, ইয়েস, এবার মজা দ্বিগুণ হবে। সবাই হাসল। রুবাইয়া কৌতূহলের সাথে বলল, আরফান, উনি তো তোমার ছোট মামা হয়, তো তুমি ছোটকু বলছো কেন? আরফান বলার আগেই সাদাতের বাবা বলল, সাদকে ছোট থেকে ছোটকু ডাকতে শুনে সেও ছোটকু ডাক শিখেছে। কেউ আর বদলায়নি, কিন্তু আমাকে সে বড় মামা বলেই ডাকে। সাদাত অবশেষে মুখ খুলল, খুব ভালো হলো, অবশ্যই তার বাড়ি ফেরার সময় হলো। রীতিও আসবে বাবা। সাদাতের বাবা মুখ গুমরা করে বলল, হ্যাঁ সাদ, রীতিও আসবে। এদিকে সুবা কিছু না বুঝে হাঁ করে রইল। রুবাইয়া সুবাইয়া দুজনের জন্যই মানুষগুলো নতুন, তাই তারা চেষ্টা করে কিছুই বুঝতে পারছে না। সুবার মাথায় একটাই কথা, রীতিটাকে হয়তো সাদাতের কোনো কাজিন হবে। এদিকে সাদাতের মনে চলছে সুবা রীতির মুখোমুখি হলে ঠিক কিভাবে রিয়াক্ট করবে, তা ভেবেই তার মুখটা পাংশুটে আকার ধারণ করলো। হ্যালো গাইস, বাড়ির কোনায় কানায় যারা আছো সবাই চলে আসো, রীতি ইজ হিয়ার। ঘরে বসে কাপড় ভাঁজ করছিল সুবা। এমন চিৎকার শুনে লাফিয়ে সাদাতের গায়ের উপর পড়ল। এমনিতে সে ভীতু প্রকৃতির মানুষ। সাদাত সুবাকে আগলে নিল। দুজনেই ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। এর মধ্যেই ড্রয়িং রুমে সকলেই জড়ো হয়েছে। সাদাতকে দেখে রীতি দৌড়ে আসে, এসে সাদাতের গাল ধরে টেনে দিয়ে বলে, এই তো আমার ক্রাশ বয়, কোথায় ছিলে এতক্ষণ? তোমার তো উচিত ছিল আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়া। সাদাত কিছু না বলে হালকা হাসলো। রীতির পেছন পেছন মিস্টার আসলাম মানিক হাজির হয়েছে। আর এসেই শুরু হয়ে গেল, ছেলেটাকে একটু রেহাই দাও, এখন থেকে তো প্রতিদিনই জ্বালাবে। অবশ্যই জ্বালাবো, তা আবার বলতে। সুবা অবুঝভাবে বলল, কেন জ্বালাবে? রীতি আর তার হাসি প্রশস্ত করে বলল, আমার ক্রাশ বয়কে জ্বালাবো না। সুবা চোখ ছোট ছোট করে সাদাতের দিকে তাকালো। ক্রাশ বর মানে? সাদাত কিছু বলার আগে রীতি বলল, ও মা, তুমি জানো না? সাদাত তো আমি বলতে পাগল। এই সাদাত, এই মেয়েটাকে কেন আমাদের সম্পর্কে বলনি? হ্যাঁ, সাদাতকে কিছু বলার সুযোগই দিচ্ছে না কেউ। সুবা রেগে মেগে শেষ। এমনিতেই সে প্রেগনেন্ট হওয়ার পর থেকে খুব এগ্রেসিভ আচরণ করে, রাগ যেন নাকের ডগায় থাকে। ভীতু শান্ত সুবা চিৎকারে পুরো পরিবেশ ঠান্ডা হয়ে গেছে তৎক্ষণাৎ। এসব কি সাদাত, কি বলছে এই মেয়ে? আমার ভয় লাগছে প্রচুর। সুবা অস্থির হয়ে পড়েছে, যার প্রমাণ তার জোরে জোরে শ্বাস নেওয়া। সাদাত তাড়াতাড়ি সুবাকে ধরে বলল, রিল্যাক্স সুভা, এমন কিছুই না, রীতি তোমার সাথে মজা করছে। কিন্তু ওভাবে। সুবা সাদাতের গায়ের হেলে পড়ল। সাদাত তাড়াতাড়ি করে সুবাকে ধরে সোফায় শুয়ে দিল। রুবাইয়া পানি এনে দিতেই তা সুবার নাক মুখে ছিটিয়ে দিল। মিস্টার আসলাম আর রীতি উভয়ই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারছে না আসলে কি হয়েছে। হঠাৎ সুবাই কেন এমন হয়ে পড়ল। কি রে সাদাত, তোমার বউ এমন অজ্ঞান হয়ে গেল কেন? সাদাত সুবার হাতের তালু ঘষতে ঘষতে বলল, প্রেগনেন্ট হওয়ার পর থেকে সে অনেক অ্যাগ্রেসিভ হয়ে পড়েছে। তবে এটা স্বাভাবিক, ওর মর্নিং সিকনেস কম হয়, কিন্তু সে খুব সহজেই প্যানিক হয়ে যায়। সাদাত একটা শ্বাস ছাড়ল। ছোটকু আর রীতি দুজনেই বেশ চিন্তায় পড়ে গেল। রীতি অপরাধী সুরে বলল, আই এম সরি সাদাত, আমার জন্য সুভার এই অবস্থা। না না, ঠিক আছে, সামনে থেকে একটু সাবধানে থেকো। আর যাই হোক, সুভার বিষয়ে আমি কখনো কোনো রিস্ক নিতে রাজি নই। হ্যাঁ, আমি খেয়াল করব। সাদিয়াকে জানানো হয়েছে যে তাদের ছোটকু এসেছে।
রীতি তাকে আসতে বললে সে সরাসরি বলে রুবায়েতকে ছাড়া সে একা ওই বাড়ি যেতে রাজি নয়। ফোন রেখে সে রুমে আস্তে আস্তে পায়চারি করছিল। 5 মাসে তার মোটামুটি ভরা পেট। সাদিয়ার ধারণা এখানে 2 জন আছে, হয়তো 3 জনও থাকতে পারে, তবে সে শিওর না। ভাবতে ভাবতে হাসলো সে। হঠাৎ মনে হলো কেউ তাকে ফলো করছে। সে আস্তে করে পেছনে ফিরল, কিন্তু কাউকে পেল না। মনের ভুল মনে করে সে আবার হাঁটতে লাগলো পেটে হাত দিয়ে, কিন্তু না, আবার তাকে কেউ ফলো করছে। এবার সে না থেমে সরাসরি পেছনে ঘুরে গেল। পেছনে রুবায়েতকে দেখে সে মৃদু চিৎকার দিল। রুবায়েত তাড়াতাড়ি সাদিয়াকে হালকা জাপটে ধরল। তুমি এত তাড়াতাড়ি? তোমার তো আরো 10 মিনিট পর আসার কথা। হ্যাঁ, আসার কথা ছিল, কিন্তু তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে এলাম। বউ বাচ্চা ছাড়া মন বসছে না কাজে। ইস, কি ঢং! দেখি ছাড়ো। কোনো ছাড়াছাড়ি নেই, শুধু ভালোবাসাবাসি। সাদিয়া আহ্লাদি হয়ে উঠল স্বামীর আদরে। জানো আমি তোমাকে কত মিস করেছি? জানি। জানো না, তুমি কিচ্ছু জানো না। জানো আমাদের সুভার বাবুটার বাবু হবে। রুবায়েত চমকে বলল, কি সত্যি? আমি ডাবল মামা হব? মামা বাবা একসাথে হচ্ছেন। সুভার 1 মাস রানিং চলছে। এই, তোমরা প্ল্যানিং করে এসব করেছো? সাদিয়া ভুরুকুটি করে বলল, কি প্ল্যান? এই যে তোমার 5 মাস, রোবার 3 মাস, আর সুবার 1 মাস, সবার সাথে 2 মাসের পার্থক্য। সাদিয়া লজ্জা পেয়ে বলল, দ্যাট প্ল্যানিং করতে যাব কেন? আল্লাহ দিয়েছেন, খুশি থাকো। আলহামদুলিল্লাহ, আমি তো অবশ্যই খুশি। কালকে আমাদের বাড়ি যাব। আমার ছোটকু এসেছে। আচ্ছা আমার মহারানী। সুবার জ্ঞান ফিরতে এসে অনেক দুর্বল বোধ করলো। রুবাইয়া তাকে দুধ খেতে দিতে এসে নাক সিটকে পেছনে যায়। রুবাইয়া ভুরুকুটি করে বলে, দেখ বাবু, একদম নাক সিটকাবি না। আগে দুধ খেতে চাইতি না, মানতাম, এবার একদম মানবো না। সাদাত ভুরুকুচকে বলে, ওয়েট রুবাইয়া, দুধ খায় না মানে? তাহলে রোজ রাতে যে গ্লাসে দুধ দিই ওকে খেতে, সেটা কে খায়? সাদাত দেখলো সুবা মিনমিন করছে। রুবাইয়া ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে আছে। আরফান হাসি দিয়ে বলল, কই আবার? জানালা দিয়ে। সুবা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। হঠাৎ আরফানকে সে বলে, এই দোকানদার, আপনি জানলেন কি করে? আরফান কিছু বলার আগে সাদাত বলল, তার মানে ঘটনা সত্যি? সুবা এবার চুপ মেরে গেল। আরফান অসহায়ভাবে বলল, কিভাবে আর জানাবো? সেদিন বাগানের দিকে রুবাইয়াকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আপনার বোন তো ঠিক ছিল, খালি আমি দুধে গোসল হয়েছিলাম। উপস্থিত সবাই হেসে দিল আরফানের কথা বলার সুযোগ দেখে। খালি 2 জন বাদে। একজনের দিকে ছিল গম্ভীরতা আর অন্যজনের ভয়ের তীব্রতা। হঠাৎ কথার টপিক বদলে গেলে সুবা রীতির দিকে তাকিয়ে আবার রাগান্বিত স্বরে বলে, এই আপনি এখানে কেন? আপনি যেই হন না কেন, এক্ষুনি এই বাড়ি থেকে বের হন। আমি সতীন নিয়ে ঘর করতে পারবো না, বের হন। সুবা খেয়াল করলো সবার ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে চারদিকে একবার চোখ বুলিয়ে বলল, সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? চাচি শাশুড়িকে এভাবে ঘর থেকে বের করে দিচ্ছ? এ কেমন বৌমা রে বাবা? এই সাদাত, কি মেয়ে বিয়ে করেছো বলো তো? চাচি শাশুড়ি? জি চাচি শাশুড়ি, কিন্তু ছোটকু যেমন আমাদের সাথে একদম ফ্রি, তেমনি রীতিও আমাদের বন্ধুর মতো। সে সবসময় আমাদের তার নাম ধরে ডাকতে শিখিয়েছে। সুবা অবাক হয়ে বলল, ওনাকে দেখে তো বয়স্ক মনে হয় না। সুবার কথার উত্তরে ছোটকু বলে উঠল, কেন, আমাকে বুড়ো লাগে? ও এমা, না না না, তা বলতে চাইনি। আসলে উনি তো একটু বেশি ইয়াং। সাদাত হালকা হেসে বলল, হ্যাঁ, রীতি ছোটকু চেয়ে 15 বছরের ছোট। লাভ ম্যারেজ তাদের। ও ইস, সরি কাকিমণি, আমি ভুলে তোমাকে অনেক কথা শুনিয়ে ফেলেছি। রীতি মেকির রাগ দেখিয়ে বলল, কে কাকিমণি? রীতি ডাকবে, পাগল মেয়ে। সুবা হাঁ করে তাকিয়ে রইল। শুক্রবার দিন কাজী উকিল সমেত সপরিবারে তিথির বাসায় হাজির হলো শিশির। তার এক কথা, সে আজই তিথিকে নিজের করে নিজের সাথে নিয়ে যাবে। তিনি যতই ভালোবাসুক শিশিরকে, সে আপাতত লজ্জায় নত যেন। মনে মনে সেও চায় যত তাড়াতাড়ি হোক শিশিরের হতে। ঘরোয়াভাবেই অনুষ্ঠিত হয় শিশির তিথির বিয়ে। দুজনেই আজ থেকে এক পবিত্র বন্ধনে আবদ্ধ। শুরু হলো এক নতুন পথ চলা। এর সূচনায় সাহায্য করবে অতীতের অনুভূতি ভুলতে। শিশির তিথির বিয়ের প্রায় 6 মাস অতিবাহিত হয়েছে। যেই তিথি চেয়েও শিশিরের থেকে কোনো মনোযোগ পেত না, সেই শিশির এখন তিথি বলতে পাগল।
তিথি প্রতিনিয়ত অবাক হয় শিশিরের ভালোবাসা দেখে। এত সুখ যে তার কপালে লেখা ছিল ভাবতেই সে উপরওয়ালার কাছে হাজার শুকরিয়া আদায় করে। এই যে তিথির পায়ে খুব ভালোবেসে আলতা পরিয়ে দিচ্ছে, এতে যেন তিথি এক স্বর্গীয় সুখ পাচ্ছে। এক তৃপ্ত দৃষ্টি ফেলছে শিশিরের উপর। শিশির নিজেও যেন তার স্ত্রীর পায়ে আলতা লাগিয়ে এক নিজস্ব অধিকার আদায় করে নিচ্ছে। হঠাৎ করে তিথি শিশিরকে বলল, শিশির, আমাদের ঘরে একটা বেবি আনলে কেমন হয়? তিথির কথা শুনে অবাক হয়ে তাকালো শিশির। তিথি মুচকি হেসে চোখ নামালো। তার লজ্জা লাগছে, গালের ওই লালিমা প্রকাশ করছে তার লজ্জা। শিশির তার দিকেই তাকিয়ে রইল। তা বুঝতে পেরে তিথি ইতস্তত করে বলল, ওভাবে তাকাবে না, লজ্জা করছে। শিশির হালকা হেসে মাথা নামিয়ে আলতা দিতে ব্যস্ত হয়ে পড়ে। হাসি মুখে বলে, হঠাৎ বেবির কথা কিভাবে? তিথি আহ্লাদি সুরে বলল, ওই যে সাদাত ভাইয়ের বোন সাদিয়া আপুকে ওই দিন দেখতে গেলাম না, বাচ্চা দুটো মাশাআল্লাহ কি কিউট দেখতে হয়েছে। ওদের কোলে নিতেই না বুকের ভেতর কেমন একটা করে উঠছিল। এই শিশির, দাও না একটা বেবি, যে আমাকে মা বলে ডাকবে, তোমাকে পাপা বলে ডাকবে, আমাদের এই সুখের ঘরে আলো ছড়াবে। শিশির অবাক হয়ে তিথির কথা শুনল। পায়ে আলতা দেওয়া শেষ করে তিথির কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, খুব শীঘ্রই নিয়ে আসবি ইনশাল্লাহ। তিথি খুশি হয়ে জড়িয়ে ধরল শিশিরকে। খাটের উপর চকলেট, বিস্কুট, কেক, ফুচকা, চিলি চিকেন, পিৎজা, বড় বক্সে আইসক্রিম, ঝাল করে তৈরি শিক কাবাব, হালিম সহ বিভিন্ন রকমের খাবার রাখা, যার দিকে সুভা লোভনীয় দৃষ্টি নিক্ষেপ করছে আর সাদাত অসহায় দৃষ্টি নিক্ষেপ করছে। সাদাতের জানা মতে মেয়েরা প্রেগনেন্ট হলে কিচ্ছু খেতে পারে না। তার বোন এবং ভাইয়ের বউয়ের ক্ষেত্রেও তাই দেখেছে। কিন্তু তার বউ এমন উল্টো হলো কি করে সেটাই ভাবছে সে। এই যে এত খাবার রুমে এনে রেখেছে, এর একটুও নষ্ট হবে না, সব সুভা গোগ্রাসে গেলবে। সে দেখতেও ছোট মতো হাতিতে রূপান্তর হয়েছে। সাদাত অসহায় দৃষ্টি দিয়ে বলল, সুভা, আজও এত আনহেলদি খাবার সবটা খাবে? সুভা ভুরু কুচকে বলল, আমার ক্ষুধা লেগেছে সাদাত। আরে আমি খেতে তো বারণ করিনি, তাই বলে এত? সুভা রাগী চেহারায় সাদাতের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে খাওয়ার খোটা দিচ্ছ? এমা, খোটা দিব কেন? সব তো তোমারই, তাই বলে তোমার এত খিদে পেয়েছে? কিছুক্ষণ আগে না স্যুপ খেলে। সুভা বেশ রাগ নিয়ে পেটে হাত বুলিয়ে বলল, কি করব, পেটে তো আর নর্মাল মানুষের বাচ্চা নিয়ে ঘুরি না, নেতার বাচ্চা নিয়ে ঘুরি, এর জন্যই তো আমার বেশি খিদে লাগে। সাদাত সুভার এমন ধরনের কথা শুনে হোহক করে হেসে দিল। তার এই 7 মাসের ভরা পেটে আলতো করে চুমু দেয় সাদাত। বউটা তার দিন দিন আরো বেশি কিউট হচ্ছে। কিভাবে বলল, নেতার বাচ্চা পেটে নিয়ে ঘুরে। হাহা, ছেলেকে কোলে নিয়ে সারা রুম পায়চারি করছে আরফান। এতক্ষণ ধরে সে রুবাইয়াকে ডাকছে, কিন্তু রুবাইয়া কোনো পাত্তাই দিল না তাকে। সে তার মতো কাজে ব্যস্ত। সাদিয়া পরিবার সমতে বাড়িতে এসেছে। রান্নাবান্নার একটা ব্যাপার আছে, তাই রুবাইয়া আড়াইয়া ওকে আরফানের কোলে দিয়ে রান্নাঘরে ব্যস্ত। পায়চারির মাঝেই রুবায়াত আসে। তার কোলে তার 2 কন্যা। একজন থামছে তো অন্যজন ভ্যাঁ করে কেঁদে দিচ্ছে। রুবায়াত দিশেহারা হয়ে এখানেই চলে আসে। আরফান জানতে পারে তার বউয়ের সাথে তার বোনও রান্নার কাজে হাত লাগিয়েছে। তাই এই 2 পুরুষের এই দশা। দুজনেই একে অন্যের দিকে অসহায় চাহনি দিয়ে পায়চারি করতে লেগে পড়ল। এদিকে বাচ্চাদের কান্না থামার কোনো নাম নেই। যেই শব্দ সুভা পর্যন্ত চলে যায়, তাই সুভা আরফানকে ফোন করে। হ্যালো সুভা, কিছু লাগবে? ভাইয়া বাচ্চাদের আমার কাছে দিয়ে যান। মা, দরকার নেই, তুমি রেস্ট নাও, আমরা সামলে নেব। কি সামলাচ্ছেন দেখতেই পাচ্ছি, এক্ষুনি নিয়ে আসুন ওদের, আমি অপেক্ষা করছি। না চাইতো রুবায়া তার আরফান সুভার ঘরে গেল। সুভা হাত বাড়িয়ে বাচ্চাদের নিতে এক একটা চুপ হয়ে গেল। আরফান আর রুবায়া দুজনেই অবাকের শীর্ষে। তারা এত চেষ্টা করেও থামাতে পারলো না, সেখানে সুভা কোলে নিতেই চুপ। সুভা হালকা হেসে বলল, এক্ষুনি ঘুমিয়ে যাবে। ওভাবে তোমাদের কোলে জাতাজাতি করে ঘুমানোর অভ্যেস আছে নাকি ওদের? থাক আমার কাছে, তোমরা তোমাদের কাজে যাও। আরফান অসহায়ভাবে বলল, আর কোনো কাজ নেই গো শালিকা। সুভা দুষ্টু হেসে চোখ টিপে দিয়ে বলল, কাজ নেই তো দুজনে গিয়ে নিজেদের বউকে জ্বালাও। রুবায়াত বোনের কান টেনে দিয়ে হাসলো। দুজনেই চলে গেল রুম থেকে। উদ্দেশ্য বউদের জ্বালানো। স্যার, 6 মাস তো হয়ে গেল, প্ল্যানটা তো এখনো প্রকাশ করলেন না। কি উদ্দেশ্য আপনার? সামনে থাকা ব্যক্তির গায়ে একটা কাচের বোতল ছুঁড়ে মেরে নিক্ষেপকারী লোকটি বলল, আগে বাচ্চা আসুক, পরে ওকে একে একে বাচ্চার মা সব খতম করে দেবে।
সেই শোকে সাদাত বাবু পাগল হয়ে যাবে। পাশে থেকে এক লোক বলে উঠল। কিন্তু স্যার সে আপনার... কথাটা বলার আগেই লোকটি হিংস্রভাবে বলল, না, ও আমার কেউ না। ওর জন্য আমি দেশ ছাড়া হয়েছি। এখনো ভয়ে ভয়ে থাকি। কিছুতেই আমি ওকে ছাড়বো না। আমি রাজত্ব আর রানী দুটোই চাই। স্যার রাজত্ব ঠিক আছে, কিন্তু রানী? সেটাই তো আসল খেলা। সাদাত অফিস যাওয়ার জন্য বের হবে, সেই মুহূর্তে রীতি তার সামনে আসে। চোখে মুখে এক অদ্ভুত সম্মোহন, যা দেখে সাদাত প্রচন্ড বিরক্ত। রীতি দুকদম এগিয়ে আসে সাদাতের দিকে, যা দেখে সাদাত তার থেকে দূরত্ব বজায় রেখে দুকদম পিছিয়ে যায়। যা দেখে রীতি বলে, প্লিজ সাদাত, এভাবে পিছিয়ে যেও না, একটাবার এগিয়ে দেখো, আমি এখনো সেইখানেই আছি। জাস্ট শাট আপ রীতি, ডোন্ট ক্রস ইউর লিমিট। তোমাকে নতুন করে আমার কিছুই বলার নেই, শুধু এইটুকুই বলবো, আমার পেছন ছেড়ে দাও। তোমার পেছন ছাড়বে মানে? সুবার কথায় চমকে ওঠে সাদাত রীতি দুজনে। সুবাকে এর সময় নিচে আসতে দেখে সাদাত রেগে গেল। তুমি এই শরীর নিয়ে একা একা নিচে নেমেছো কেন? আগে কে কার পিছু ছাড়বে? রীতি মুস্কি হেসে বলল, আরে সুভা, আমি সাদাতকে চেতাচ্ছিলাম, তাই সেও রেগে টেগে ফায়ার, তাই বলছি আমি যেন ওর পিছু ছেড়ে দেই। সুবা ভুরু কুচকে তাকালো রীতির দিকে। কথাটা যে তার বিশ্বাস হয়নি বেশ বোঝা যাচ্ছে। সাদাত সুবার দিকে এগিয়ে বলল, চলো রুমে চলো, অফিস যাবো না। কেন যাবে না? আর এত ভালো লাগে নাকি রুমে থাকতে? বোর হয়ে গেছে। আম্মুকে বাচ্চাদের কাছে রেখে আমি একটু হাঁটতে বেরিয়েছি, আর তুমি আমাকে বকছো। বকছি না তোরে বাবা, তোমার জন্য টেনশন হয় আমার। হঠাৎ করে সুবার পেটে চিনচিন করে ব্যথা করে উঠল। সে আর্তনাদ করতে সাদাত চিন্তিতভাবে তাকে ধরে জিজ্ঞাসা করলো,